এগুলো কি বোতলে ভরে বিক্রি হয়? এটা কিসের রস? ওটা সাদা তাড়ি, দেখাবো না। তাড়ি, হ্যাঁ। ও, ওটা তাড়ি হয়ে গেছে। তাল থেকে হয় ওটা। না, খেজুর থেকে হয় এটা। কামারপুকুর এবং জয়রামবাটি, শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং সারদা মায়ের জন্মভিটে। কলকাতা থেকে মাত্র 2.5 ঘন্টার দূরত্বে পেয়ে যাবেন এই তীর্থস্থান দুটি। এই কামারপুকুরের অলিতে গলিতেই মিশে আছে ঠাকুরের অলৌকিক কাহিনীর ইতিহাস। আজকের ভিডিওতে তাই থাকছে এই দুটি গ্রামের কি দর্শনীয় স্থান আছে, ঠাকুরের আদি বাসভূমি, লীলাক্ষেত্র সহ থাকবে আরও অনেক রোমহর্ষক কাহিনী। এছাড়া হোটেল, যাত্রীনিবাস, খাওয়া দাওয়ার খরচ, ভোগের কুপন সহ বিস্তারিত ট্যুর প্ল্যান থাকছে আজকের ভিডিওতে। একদিন বা দুদিনের ছুটিতে ঘুরে আসতে পারেন এই সুন্দর জায়গাটি। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। কুয়াশা ঘেরা শীতের সকালে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে, সাথে বাবা মাকেও নিয়ে নিলাম, সপরিবারে তীর্থস্থান দর্শন। আর যদি আপনারা ট্রেনে যাওয়ার প্ল্যান করেন তাহলে আপনাদের পৌঁছতে হবে গোঘাট স্টেশন। এটা কামারপুকুরের সবথেকে কাছের স্টেশন। বালি কিংবা শিয়ালদা থেকে ট্রেন পেয়ে যাবেন এই গোঘাটের জন্য। যেতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। আর গোঘাট স্টেশনে নেমে কামারপুকুর যাওয়ার জন্য শেয়ারিং অটো বা ক্যাব পেয়ে যাবেন, মাথাপিছু ভাড়া 30 টাকা। কলকাতা থেকে কামারপুকুর বাই রোড যেতে সময় লাগে মাত্র 3 ঘন্টা এবং রাস্তাও দুর্দান্ত। আমরা সকাল 7:30টায় বেরিয়ে পৌঁছেছিলাম 10:30 নাগাদ। ঢুকে গেছি কামারপুকুরের মেইন চত্বর লাহাবাজারে। এখানে ফ্রি পার্কিং জোন রয়েছে, যেখানে আপনি গাড়ি রেখে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারেন পুরো গ্রামটি। এই লোকেশনটি পাবেন লাহা লজের ঠিক সামনে। লাহাবাজার থেকে একটু এগোলেই পেয়ে যাবেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ বা মিশন। 1836 খ্রিস্টাব্দে এই জায়গাতে জন্ম হয়েছিল যোগপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেবের এবং 1951 সালে তৈরি করা হয় এই মঠ বা মিশনটি। বাইরের এই প্ল্যাকার্ডটিতে আপনারা এখানে কি দেখতে পারবেন সেগুলি লিস্ট করে দেওয়া আছে। মঠের মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই, তাই যতটা সম্ভব আমি বাইরে থেকেই আপনাদের বুঝিয়ে দেব। মঠের প্রবেশদ্বারের ডান দিকেই পেয়ে যাবেন অফিস ঘর। এই অফিস ঘর থেকেই আপনারা পেয়ে যাবেন ভোগের কুপন। মঠের মধ্যে আপনারা কি দেখবেন সেটা আমি বলে দিচ্ছি। যে ঢেকিশালে রামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছিলেন সেখানে মন্দির তৈরি করা আছে। এছাড়া তার বাসগৃহও আপনি ভেতরে গেলে দেখতে পাবেন। এছাড়া এই শিব মন্দিরটিও আপনারা দেখতে পারবেন। এখানে শ্রী শ্রী ঠাকুরের স্বহস্তে রোপিত একটি আমের গাছও আপনারা দেখতে পাবেন। এটি হলো সেই 200 বছরের পুরানো গাছ। ভোগের কুপন দেওয়া হয় সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত, আর ভোগ বিতরণ শুরু হয় সকাল 11:30 থেকে। ভোগ গ্রহণের জন্য লাইন দিতে হয়, ছেলেদের এবং মেয়েদের লাইন আলাদা। 24-25 পরপর 2 দিন ছুটি থাকায় প্রচুর মানুষের ভিড় হয়েছিল এখানে। এই খাবারের জন্য লাইনটা দেখেই বুঝতে পারবেন। তবে একবারে 1000 লোককে খাওয়ানোর ক্যাপাসিটি আছে এই বিল্ডিংটিতে। শুনলাম এখানে যখন ভিড় হয় বা বিশেষ দিনগুলিতে খিচুড়ি ভোগই করা হয়, না হলে অন্যান্য দিন ভাত, ডাল, তরকারির ব্যবস্থা থাকে। এই দিন ভোগের মেনু ছিল খিচুড়ি, আলুর দম, জিলাপি, চাটনি এবং পায়েস। ভোগ গ্রহণের পর বেরিয়ে দেখলাম একটা অবাক করা জিনিস। এই যে আম গাছটা দেখছেন, এতে সারা বছরই নাকি আমের ফলন হয়। এই ডিসেম্বর মাসের শীতকালেও দেখুন আম ধরে আছে। এবার বলবো রামকৃষ্ণ মিশনের যাত্রী নিবাসের কথা। এখানে থাকবার জন্য আপনাদেরকে কম করে 3 মাস আগে মেল করে রাখতে হবে। এই মেল আইডিটিতে আপনারা মেল করবেন নিজেদের সমস্ত তথ্য সহ। বুকিং কনফার্মেশনও হবে মেলের মাধ্যমে।
এবার চলুন দেখে নিই কামারপুকুরে ঘুরে দেখার মতন কি কি জায়গা আছে। সবার প্রথমে যাব কামারপুকুরের মেন গেটের একদম অপোজিটে হালদার পুকুর। এই হালদার পুকুরে সারদা মা বিয়ের পর স্নান করতে আসতেন। এ সম্পর্কিত একটি গল্প আছে। মা সারদা এই পুকুরে একা এসে স্নান করতে সংকোচ বোধ করতেন। তাই তিনি খেয়াল করেন যে যখনই তিনি স্নান করতে আসছেন 8 জন মহিলা তাকে ঘিরে এই পুকুরে নিয়ে আসেন এবং স্নানাদির পরে আবার তাকে এই 8 জন মহিলা ঘরে পৌঁছে দেন এবং তারপর অদৃশ্য হয়ে যান। এরকম অবাক করা অলৌকিক ঘটনা এই কামারপুকুর জয়রামবাটির অলিতে গলিতে আছে। গ্রামটা ঘুরে দেখাতে দেখাতেই থাকবে সেই সব গল্প। মঠের পাশ দিয়ে এই গলিটি দিয়ে গেলেই পেয়ে যাবেন সমস্ত দর্শনীয় জায়গাগুলি। হাঁটা পথেই আপনারা কভার করে নিতে পারেন এখানে যা যা দেখার আছে। তবে আপনারা যদি অটো বা টোটো করতে চান সেভাবেও বুকিং করতে পারেন। লোকাল সাইট সিনের জন্য বুক করলে অটোতে পড়বে 100 টাকা। এখানে কি কি দেখার আছে সেগুলো এখানে পোস্টারে লেখাও আছে এবং অ্যারো করে দেখানো আছে কোন দিকে যেতে হবে। প্রথমেই পাবেন লাহাবাবুর বিষ্ণু মন্দির। এই লাহাবাবু হলেন কামারপুকুরের জমিদার। ইনি শ্রী রামকৃষ্ণদেবের পিতা ক্ষুদিরামকে যখন দেড়গ্রাম থেকে নিষ্কাশিত করা হয় তখন এই কামারপুকুরেই থাকবার জন্য আশ্রয় দিয়েছিলেন। এই টিনের শেড দেওয়া জায়গাটি হলো পাঠশালা। এখানে শ্রী রামকৃষ্ণদেব কয়েকদিনের জন্য বিদ্যা অর্জন করেছিলেন। আর এইটি হলো লাহাবাবুদের দুর্গা মন্দির। শ্রী রামকৃষ্ণদেবের ছোটবেলার নাম হলো গদাধর। পাঠশালায় মন না বসলে উনি এই দুর্গা মণ্ডপে চলে আসতেন এবং পুজো দেখতেন। ছোটবেলায় গদাধর এই দুর্গা প্রতিমাতে স্ব ইচ্ছায় চক্ষুদান করেছিলেন। শোনা যায় প্রতিমা নির্মাণকারী চক্ষুদানে অসমর্থ হচ্ছিলেন, বারবার মাটি খসে যাচ্ছিল। এই কারণে তিনি এসে এই কার্যটি উদ্ধার করেন। তবে এই পাঠশালায় গদাধর কয়েকদিনের বেশি যাননি, কারণ উনি বিয়োগের পর আর অঙ্ক শিখতে চাননি। এই পাঠশালার পাশে একটি রাস মন্দিরও আছে। এটি হলো এই গ্রামের জমিদার লাহাবাবুর প্রতিমূর্তি। এই লাহাবাবু কে ছিলেন সেটা এখানে পজ করে আপনারা পড়ে নিতে পারেন। প্রবেশ করেছি লাহাদের বিষ্ণু মন্দিরের মধ্যে। এই মন্দিরটি বর্গীদের আমলে তৈরি করা, তাই বর্গীদের আক্রমণ থেকে বাঁচার জন্য মন্দিরটি দ্বিস্তরীয় ছিল, যাতে বর্গীদের আক্রমণ হলে মাটির তলার আন্ডারগ্রাউন্ড কক্ষতে স্থানান্তর করা যায়। এই মন্দির চত্বরের মধ্যে বিভিন্ন রকমের মূর্তি গড়ে রামকৃষ্ণদেবের ছোটবেলার বিভিন্ন কাহিনী বর্ণনা করা আছে। চলুন দেখে নিই তার একটি ঝলক। এই মূর্তিগুলিতে দেখানো হয়েছে যে সময় ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গদাধরের পিতা দেড়গ্রাম ছেড়ে এই কামারপুকুরে আসেন। এখানে দেখানো হচ্ছে শিবলিঙ্গ থেকে একটি জ্যোতি বেরিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মায়ের গর্ভে স্থান পান এবং মাতা গর্ভধারণ করেন। এরকম শ্রী রামকৃষ্ণদেবের ছোটবেলার বিভিন্ন কাহিনী নিয়ে সাজানো আছে পুরো মন্দির চত্বরটি। পৌঁছে গেছি গোপেশ্বর শিব মন্দির। শ্রী শ্রী ঠাকুরের ভাব অবস্থা দেখে গ্রামের লোকেরা তাকে পাগল বলতো। এই পাগলামি থেকে বের করার জন্যই তার মা এখানে হত্যে দিয়েছিলেন। মন্দিরের পাশ দিয়ে একটু এগিয়ে গেলেই পাবেন কামারপুকুর। এই কামারপুকুরের নামেই এই গ্রামের নাম। আগে কিন্তু এই গ্রামের নাম ছিল শুকলালগঞ্জ, পরে কামারপুকুর হয়। এটি হলো শ্রী রামকৃষ্ণদেবের ভিক্ষা মায়ের বাড়ি। নিচুজাত হওয়া সত্ত্বেও এই ধনী মাকেই গদাধর নিজের ভিক্ষা মা হিসেবে পছন্দ করেন।
এই দ্বিতল টিনের বাড়িটিতে রামকৃষ্ণদেব নাপিত বউয়ের ছদ্মবেশে গেছিলেন গৃহস্বামীর দর্পচূর্ণ করার জন্য। আর এই বাড়িটি হলো পাইনদের বাড়ি। এই পাইনদের বাড়িতে নাট্যমঞ্চে শ্রী রামকৃষ্ণদেব একবার শিব সেজে নাটক করতে উপস্থিত হন। এই জায়গাতেই তিনি তৃতীয়বারের জন্য ভাব সমাধিগ্রস্ত হন। এই সেই নাট্যমঞ্চ। এখানে প্রথম একটি অবাক করা জিনিস দেখলাম, বাংলা লেখা ঘড়ি। কামারপুকুরের সমস্ত দ্রষ্টব্য স্থানগুলো দেখিয়ে দিলাম। এবার ভূতির খাল হয়ে আমরা চলেছি জয়রামবাটির উদ্দেশ্যে। কামারপুকুর থেকে জয়রামবাটির দূরত্ব 7 কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগে 15 মিনিট। আপনারা যদি কামারপুকুর থেকে অটো ধরে আসতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে 250 থেকে 300 টাকা। পৌঁছে গেছি জয়রামবাটির মায়ের মন্দিরে যাওয়ার পথে। ডান দিকের দিকে যে সরু গলি মতন রাস্তাটা দেখা যাচ্ছে ওটি দিয়েই যেতে হবে মায়ের মন্দির। কামারপুকুরের মতন জয়রামবাটিতেও আছে ফ্রি পার্কিং এরিয়া। এখানে বসে বিশ্রাম করার জন্য একটি যাত্রী নিবাসও বানানো আছে। পার্কিং এরিয়া থেকে বেরিয়ে ডান দিকের রাস্তা দিয়ে গেলে পেয়ে যাবেন মায়ের মন্দির। এই রাস্তায় যেতে যেতে রাস্তার দুপাশে পেয়ে যাবেন অনেক থাকার হোটেল বা লজ। সামনে মায়ের মন্দির দেখতে পাচ্ছি, আর রাস্তায় দেখুন থিকথিকে ভিড়। এটি হলো মা শারদার জন্মভিটে। বলতে গেলে আরেক কথায় শ্রী রামকৃষ্ণদেবের শ্বশুরবাড়ি। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি বাইরে থেকে বলে দিচ্ছি ভেতরে কি কি দেখবেন। ভেতরে মাতৃ মন্দির আছে, সেটি অবশ্যই দর্শন করবেন। এছাড়া মা শারদার বাসগৃহ, মা শারদার মায়ের বাসগৃহ এবং পাগলি মাতার বাসগৃহ দেখার জন্য আছে। মন্দিরে প্রবেশের পূর্বে সোজা এই গলি দিয়ে চলে এলে পেয়ে যাবেন পুণ্যপুকুর। এটিও একটি দর্শনীয় স্থান, তাই এখানে এসে এই পুণ্যপুকুরের জল একটু মাথায় নিয়ে মাকে প্রণাম জানিয়ে নিলাম। এখন চলে এসেছি মায়ের ঘাটে। রাস্তা পেরোলেই মায়ের ঘাট। কি বিশাল একটা দিঘি, আর একদম পরিষ্কার জল। জয়রামবাটি আসলে এই মায়ের ঘাটটি অবশ্যই দর্শন করবেন। মাতৃমন্দির দর্শনের বিরাট লম্বা লাইন। মায়ের মন্দিরের ডান দিকে পাবেন মায়ের নতুন বাড়ি। এরপর মায়ের মন্দির দর্শন করে বাইরের কেনাকাটার স্টলগুলো ঘুরতে ঘুরতে চোখে পড়ল পল্লী মঙ্গল। এই পল্লী মঙ্গলটি রামকৃষ্ণ মিশনেরই একটি শাখা। এবার যাব মা সিংহবাহিনীর মন্দির দর্শন করতে। মন্দিরের পাশ দিয়ে বাঁ দিক দিয়ে এই রাস্তাটি চলে গেছে সেই মন্দিরের দিকে। যেতে পথে এই দামোদর জিউর মন্দিরটি পাবেন। এই রাস্তাতেও কেনাকাটার অনেক দোকান পেয়ে যাবেন। দুপাশে মাটির কাঁচা বাড়ির পাশ দিয়ে চলেছে সরু রাস্তা। এই হলো সিংহবাহিনীর মন্দির। অনেকেই এই মন্দিরে এসে এই পুণ্যভূমির মাটি সংগ্রহ করে নিয়ে যান। আমরা কামারপুকুরে হোটেল পাইনি বলে জয়রামবাটির এই হোটেলটিতে স্টে করেছিলাম। হোটেলটা কেমন দেখিয়ে দিচ্ছি। রুমের মধ্যে দুটো ডাবল বেড আলাদা আলাদা করে রাখা আছে। যেহেতু আমরা 4 জন ছিলাম তাই এই রুমটি নিয়েছিলাম। এছাড়া রুমটি বেশ স্পেসিয়াস এবং রাখার মতন জিনিসপত্র, টেবিল, আয়না সব কিছুই এখানে ছিল এবং কম্বলও দিয়েছিল।
বাথরুমটিও আপনাদের দেখিয়ে দিচ্ছি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং বাথরুমে গিজার ছিল। রুমটির ভাড়া ছিল 1000 টাকা। রাত্রে মন্দির 8:30 পর্যন্ত খোলা থাকে, তাই বাইরের দোকানপাটও 8:30-9টা পর্যন্ত খোলা পাবেন। আপনাদের জন্য বিশেষ একটি বিজ্ঞপ্তি দিয়ে দিলাম, যদি জানুয়ারি মাসে আপনারা কেউ যেতে চান তাহলে এই সমস্ত অনুষ্ঠানগুলি অ্যাটেন্ড করতে পারেন। আপনারা যদি চান পজ করে দেখে নিতে পারেন। সকালবেলা জানলা খুলতেই অপূর্ব এক দৃশ্য চোখে পড়ল। দূরে গাছের ফাঁক দিয়ে প্রথম সূর্যের কিরণ উঁকি দিচ্ছে। কোনো এক গ্রামের বধূ তার ঘরের আঙিনা নাতা দিচ্ছে, যাতে পুরোহিত মশাই এসে পুজো করতে পারেন। আসুন, অরিজিনাল রস আছে, 15 টাকা রস খেয়ে দেখুন, অরিজিনাল রস। দিদিরা নিয়ে গেল তো বোতলে করে। হোটেল থেকে বেরিয়ে চা আনতে গিয়ে দেখতে পেলাম খেজুর রস বিক্রি করছেন একজন, তাই চটপট খেজুর রস কিনে নিলাম কয়েক গ্লাস। না ভালো ছিল, বাবাও দেখে বলল। হাড়ি ভর্তি টাটকা খেজুর রস, নিয়ে গেছি গো। বোতলেও ভরা আছে টাটকা খেজুর রস। এটা কিসের রস? সাদা তাড়ি দেখাবো না। তাড়ি, হ্যাঁ। ও, ওটা তাড়ি হয়ে গেছে। তাল থেকে হয় না, খেজুর থেকে হয়, এটা মানে বইকেলের রসটা, ঝোড়ার রসটা। হ্যাঁ হ্যাঁ, এটা খেলে নেশা হবে। ওইটা খেলে নেশা। আচ্ছা, এটার রং এরকম সাদা হয়ে যাবে কি? হ্যাঁ, বিলা করে 10টা বাইলে তাড়ি হয়ে যাবে, ও তাড়ি হয়ে যাবে না, বিক্রি করতে পারলো। ফার্মেন্টেড হয়ে যায় তো ওটা। তো এই গুড়ের মতন রঙের বোতলগুলিও কয়েক ঘন্টা পরে গেজে গিয়ে সাদা হয়ে যাবে, তখন তাড়ি বা মদ হিসেবে বিক্রি হবে। খুব ভালো। এলাম দাদা। হ্যাঁ, আচ্ছা। খেজুরগুলো সকাল সকাল চায়ের বদলে টাটকা খেজুর রস দিয়ে দিন শুরু করলাম। এই এক একটা গ্লাস 15 টাকা করে নিল, আমরা 6 গ্লাস নিয়েছিলাম। জয়রামবাটিতে সারাদিন কাটিয়ে বেরিয়ে পড়লাম সাতবেড়িয়ার উদ্দেশ্যে। এই সাতবেড়িয়াতে রামকৃষ্ণদেবের পৈতৃক বাড়ি বা পৈতৃক ভিটা আছে। মেন রোড থেকে এরকম সাইডের একটি গ্রামের রাস্তা ঢুকে গেছে, যেখানে অ্যারো মার্ক করে লেখা আছে সাতবেড়িয়া 3 কিলোমিটার। এই রাস্তা ধরেই আমরা যাব রামকৃষ্ণদেবের পৈতৃক ভিটে। পৌঁছে গেছি ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের পৈতৃক বাড়ি, সাতবেড়িয়ার অন্তর্গত দেড়ে গ্রামে। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ছিলেন গ্রামের মধ্যে একজন সজ্জন এবং সৎ ব্যক্তি। সেই সুযোগ নিয়ে গ্রামের জমিদার তাকে একটি মিথ্যে মামলায় সাক্ষী দেওয়ার জন্য আহ্বান জানায়, কিন্তু যেহেতু তিনি সত্যবাদী ছিলেন তাই এই মামলাতে সাক্ষ্য দেওয়ার জন্য অস্বীকার করেন এবং তারই প্রতিশোধ নেওয়ার জন্য গ্রামের জমিদার ক্ষুদিরাম সহ পুরো পরিবারকে গ্রাম থেকে নিষ্কাশিত করেন। এই কারণেই তারা পরবর্তীকালে কামারপুকুরে আশ্রয় পান লাহাবাবুর কাছে এবং সেখানেই শ্রী রামকৃষ্ণদেবের জন্ম হয়। এই বাড়িটি পুরাতনকালে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় থাকতেন। এখানে থাকার জন্য গেস্ট হাউসও আছে, আপনারা চাইলে এখানে এসেও থাকতে পারেন। আমি কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই ক্ষুদিরাম রামকৃষ্ণ মিশনে কিন্তু কল্পতরু উৎসব শুরু হয়ে গেছে 25 তারিখ থেকে। আপনারা যদি কেউ যেতে চান যেতে পারেন, থাকবে 1 তারিখ পর্যন্ত। এটি হলো রামকৃষ্ণদেবের মন্দির। আশ্রমের মহারাজের সাথে কথা বলে এখানকার বুকিং প্রসেস আর এখানকার কন্ট্যাক্ট ডিটেল নিয়ে নিলাম। কলকাতার খুব কাছে গ্রাম্য পরিবেশে এরকম একটি তীর্থস্থানে 2 দিন কাটিয়ে মনটা বেশ ফুরফুরে হয়ে গেছে। এখন ফিরে চলেছি কলকাতার উদ্দেশ্যে। টানা যেতে যেতে ব্রেক নেওয়ার জন্য একটা খুব সুন্দর লোকেশন দেখে দাঁড়িয়ে পড়লাম। সেই তো ফিরে যেতে হবে আবার ব্যস্ত জীবনে। মাঝের এই 1-2 দিনের খুশির হাওয়া, ছুটির হাওয়া। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ভ্রমণের কাহিনী নিয়ে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।